হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে লম্ববৃত্তাকার চোঙের 4 নম্বর পার্টেতে 10 নম্বর অঙ্ক স্টার্ট করবো। কারণ এর আগের এর আগে 3টে টোটাল পার্ট করেছিলাম, সেখানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক করে দিচ্ছি। যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। ওকে, আজকে 4 নম্বর পার্টে 10 নম্বর অঙ্ক স্টার্ট করবো। তো অঙ্ক স্টার্ট করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, যদি তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তার 10 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। একটি লম্ব চৌকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। তাহলে এখানে উচ্চতার ব্যাস আমরা ধরে নেব। ওকে, এখানে ব্যাসটা ধরে আমার ব্যাসার্ধ ধরবো, সেখান থেকে ব্যাসটা আমরা নির্ণয় করে ফেলবো। তাহলে লিখবো কি দেখে নাও। তাহলে 10 নম্বর প্রবলেম এখানে লিখবো, প্রথম ধরে নাও, ধরি লম্ববৃত্তাকার বা লম্ব চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা h মিটার এবং ব্যাসার্ধ r মিটার। ওকে, এইটা তাহলে এই কোশ্চেনে দেখে না কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলও বলে দিচ্ছে আর আয়তনও বলে দিচ্ছে। আমি ধরুন একটা স্তম্ভ ধরলাম, তাহলে এই স্তম্ভর এই বক্রতলের যে পাশে যে তলটা আছে এর ক্ষেত্রফলটা বলে দিচ্ছে, এর আয়তনটা বলে দিচ্ছে। যদি এর ব্যাসার্ধ r হয় আর উচ্চতা যদি h হয়ে যায়, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি? তাহলে আমরা নেব কি, অতএব স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল সেটা কত হবে দেখে নাও, 2πrh। এটা তো আমরা জানি যে একটা স্তম্ভের বা চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2πrh। ওকে, আবার এখানে বলে দিয়েছে কি যে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। তাহলে বলতে পারি অতএব প্রশ্নানুসারে কী হবে, এটা বলতে পারি আমরা প্রশ্নানুসারে 2πrh ইকুয়াল টু আমরা বলতে পারি যে 264। ওকে, 2πrh ইকুয়াল 264। তাহলে এখান থেকে বলতে পারি πrh ইকুয়াল টু 264/2। তাহলে 2 দিয়ে কাটো, 2 1 2 3 2 6 2 2 4, মানে হচ্ছে πrh ইকুয়াল টু 132 বর্গমিটার। এটাকে আমি 1 নম্বর দিলাম। πrh কেন বের করলাম, কারণ পরেরটা আমরা ইউজ করবো বলে। তাহলে দেখে নাও, স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল 2πrh, তাহলে সেটা ইকুয়াল টু আমরা প্রশ্ন হিসাবে এই স্তম্ভটার বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া 264, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে। ইকুয়ালে আমরা পেলাম কি πrh ইকুয়াল টু 132। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আর ব্যাসার্ধ এবং h উচ্চতা বিশিষ্ট স্তম্ভটির আয়তন ইকুয়াল টু বলতে পারি ভি দিলাম, আয়তন ইকুয়াল টু বলতে পারি কত, πr²h। ওকে, আমরা তো জানি একটা স্তম্ভ বা একটা চোঙের আয়তন হচ্ছে যদি ব্যাসার্ধ r বলে দেয়, উচ্চতা h বলে দেয়, তাহলে ভি ইকুয়াল টু πr²h হয়ে যাবে। কিন্তু এখানে আয়তনটা কত, এত ঘন মিটার, যেহেতু যদি r এখানে আর h দুটো যদি মিটার থাকে তাহলে এটা কী হবে, এত ঘন মিটার। ওকে, কিন্তু এখানে কি বলেছে, আয়তনটা কত দিয়েছে দেখানো, 924 ঘনমিটার। তাহলে বলতে পারি অতএব প্রশ্নানুসারে বলতে পারি কি যে πr² ইকুয়াল টু 924। ওকে, দেখে নাও, তাহলে এর আয়তন আর এই আয়তন পরস্পর সমান হয়ে যাবে। এবার এখানে দেখে নাও, এখানে একটা কাজ আছে করবো, সেটা হচ্ছে কি, তাহলে বা πrh ইন্টু r ইকুয়াল টু 924। ভালো করে দেখে নাও আমি কি করলাম, এই πrhটা এখানে ব্যবহার করবো বলে πr² ইকুয়াল টু 924, সেখানে πr² কে দুটো আরে ভেঙে দিলাম, πrh ইন্টু r,
তাহলে আর 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 স্কোয়ার হয়ে যায়। এই পাই আর এইচ এর মানে অলরেডি আমরা বের করে ফেলেছি, তাহলে এটা এখানে বসাবো। তাহলে এখানে একটু আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে বা এটাকে আর একবার লিখছি আমি পাই আর এইচ। ওকে, পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু 924। তাহলে বা পাই আর এইচের মান কত পেয়েছে 132, 132 ইন্টু আর ইকুয়াল টু 924। পাশে লিখে দেবে কি 1 নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই, 1 নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই, করিয়া পাই। ওকে, 1 নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই। তাহলে কী হবে দেখো, তাহলে বা আর ইকুয়াল টু বলতে পারি 924/132। ভালো করে ব্যাপারটা বুঝে না কী করলাম। পাই আর এইচ এখানে দুটোকে আমি 1 নম্বর 2 নম্বর সমীকরণকে অনুপাত করে বের করতে পারতাম, এখানে 2 নম্বর সমীকরণ দিতাম, কিন্তু সেটা একটু বড় হয়ে যায়। শর্ট ট্রিকে বা আমি যদি এটাকে খুব সহজে করতে চাই তাহলে কী করছি দেখে নাও, পাই আর এইচের জায়গায় এই মানটা শুধু বসিয়ে দেবো। নাহলে এটা এইভাবে হবে, এটাকে 1 নম্বর সমীকরণ বলবে, এটাকে 2 নম্বর সমীকরণ করবে, তার 2 থেকে 1কে ভাগ করবে, ভাগ করলেও হবে এটা। ওকে, তাহলে দেখে না এটা কী করলাম, পাই আর এইচ এই জায়গায় টোটাল মানটা বসিয়ে দিলাম। এটা কাটাকুটি করা দেখে নাও, 132 তুমি 7 দিয়ে গুণ করে দেখে নাও 1327, কারণ শেষে 4 আছে, 7 2 গুণে 14, 4 থেকে 1, 3 7 কে 21, 22 2। ওকে, 3 7 কে 21, 22 2, হাতে থেকে 2, 7 1 7 8 9, 924। তাহলে 132 7। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে এটা যদি আমরা মুছে দিই, তাহলে বা আর ইকুয়াল টু 7 মিটার। তাহলে ব্যাসার্ধ কত পেলাম দেখে নাও, ব্যাসার্ধ কত পেলাম 7 মিটার। ওকে, তাহলে এইটা যদি আমি 1 নম্বর সমীকরণ যেটা পেলাম, 1 নম্বর সমীকরণ কী পেয়েছিলাম, পাই আর এইচ এর 132। তাহলে বলতে পারি এখানে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়া পাই, তাহলে কী হবে দেখে নাও, পাই আর এইচ ইকুয়াল টু 132। তাহলে বা এইচ ইকুয়াল টু 132/পাই আর। ওকে, এখানে মান বসাবো দেখে নাও, 132 132/পাই হচ্ছে 22 7 ইন্টু আর এর মান 7। তাহলে আর এর মান যদি 7 বসিয়ে দিই, তাহলে এই 7 কাটবে, তাহলে এখানে দেখানো কত হচ্ছে 132/22। ওকে, তাহলে এটা কাজ করো, একটা কাজ প্রথমে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11কে 11। ওকে, 11 দুগুণে 22 2, তাহলে 2 দিয়ে কাটো, এটা 6 দুগুণে 12। তাহলে বা এইচ ইকুয়াল টু কত পাচ্ছি 6 মিটার। দেখো কত সহজ অঙ্ক, কোনো টাফ ব্যাপার নেই, তোমার সবই গিভেন এখানে বলে দিয়েছে। এখানে দুটো জিনিস বলে দিয়েছে, ক্ষেত্রফলটাও বলেছে 264 আর আয়তনটা বলেছে কত 924। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা বের করতে হবে। সহজভাবে কি, আমি ব্যাসার্ধকে আর ধরে নেবো, সেখান থেকে ব্যাস বের করে ফেলবো, আর উচ্চতাকে এইচ ধরে নেবো। তাহলে বক্ষতলের ব্যাসার্ধের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2পাই আর এইচ। তাহলে 2পাই আর এইচ ইকুয়াল টু 264। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি, আবার যদি আর ব্যাসার্ধ হয়, এইচ উচ্চতা হয়, তাহলে আয়তন হবে কি পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924। তাহলে এই দুটো সমীকরণকে তুমি ভাগ করে দাও, বা যদি তুমি একটু শর্টে যেইভাবে আমি করলাম, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে কি পাই আর এইচ ইন্টু আর। তাহলে এই পাই আর এইচের জায়গায় যেটা ক্যালকুলেশন করে পেলাম 132, সেই মান বসিয়ে আমি আর এর মান পেয়ে গেলাম। যখনই আর পেয়ে গেছি, 1 নম্বর সমীকরণ যেটা আমার ছিল, এখানে দেখে নাও 1 নম্বর সমীকরণ হচ্ছে পাই আর এইচ ইকুয়াল টু 132, সেখানটায় আর এর মান বসিয়ে দিলে এইচের মানটা পেয়ে যাবো। দেখে নাও এইচের মান পেলাম কত 6 মিটার। তাহলে অতএব ব্যাস কত হবে, তাহলে স্তম্ভটির বলতে পারি কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব স্তম্ভটির ব্যাস ডি ইকুয়াল টু 2r ইকুয়াল টু 2 × 7 ইকুয়াল টু 14 মিটার, এবং উচ্চতা কত পেলাম 6 মিটার। দেখুন উচ্চতা 6 মিটার। ওকে, অঙ্কটা খুবই সহজ ছিল, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট 11 নম্বর অঙ্কটা কি দেখে নাও, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে,
6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। খুব সুন্দর অঙ্কটা আছে, কীভাবে হবে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তারপর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। তাহলে হচ্ছে 11 নম্বর প্রবলেম। কী বলছে, একটা ট্যাঙ্ক আছে, ওকে, একটা লম্ববৃত্তাকার একটা ট্যাঙ্ক আছে, এরকম একটা ট্যাঙ্ক আছে, তাতে জল আছে। এই ট্যাঙ্কটার উচ্চতা কত বলে দেখেন, 9 মিটার উচ্চতা বিশিষ্ট। উচ্চতা বলছে 9 মিটার, ওকে। এর উচ্চতা হচ্ছে এখান থেকে এর উচ্চতা হচ্ছে 9 মিটার, 9 মিটার উচ্চতা আছে। কোশ্চেনটা কী বলেছে দেখেন, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখে ব্যাসটা চেয়েছে। তাহলে ব্যাস জানা নেই, তাহলে আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ধরলাম, ওকে। তাহলে যেই ট্যাঙ্কটা আছে, যার ভিতরে জল আছে, সেই ট্যাঙ্কটার ব্যাসার্ধ আর ধরতে হবে। তাহলে এখানে লিখে দিই, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ওকে, ক্যাপিটাল আর। তাহলে এর ক্যাপিটাল আর ধরলাম ব্যাসার্ধটা। মিটার কি সেন্টিমিটার কি বের করবো সেটা আমরা পরে বের করবো এখানে। তাহলে এটা হচ্ছে আর বের করলাম। এবার নেক্সট দেখে নাও, তাহলে এখানে যে জল ছিল সেই জলটা বের করতে যে একটা পাইপ লাগানো হয়েছে, এখানটা একটা পাইপ লাগানো হয়েছে, যার ব্যাসটা বলে দিই দেখো না, এই পাইপটার ব্যাস সেটা বলছে কত, 6 সেমি। দেখুন এখানে বলেছে কি, যে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরিয়ে যায়। তার মানে এখান থেকে যে জল বেরিয়ে যায় তার দৈর্ঘ্য কত, এখান থেকে যে জলটা বেরিয়ে সেটা হচ্ছে তো 1 মিনিটে, ওকে, 1 মিনিটে কত হচ্ছে 225 মিটার, ওকে। 225 কত বলে, 225 মিটার বেগে। তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে কত, 1 মিনিটে 225 মিটার যাচ্ছে। তাহলে এখানে ভালো করে কনসেপ্টটা দেখে নাও, এমন একটা ট্যাঙ্ক আছে যার উচ্চতা হচ্ছে 9 মিটার, তার ব্যাসটা কত বের করতে হবে। সেখানে তাহলে ব্যাসার্ধ আমি আর ধরেছি। তাহলে ওখানে যে জল ধরে, তাহলে এখানে জল ধরে কত, তাহলে আমরা এখানে ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, যদি এটা এইচ হয় এটার আয়তন, তাহলে এর আয়তনটা জলের আয়তন পেয়ে যাবে এখানে। তাহলে এই জলটা এখান থেকে একটা পাইপ লাগানো হচ্ছে, যার ব্যাস হচ্ছে 6 সেমি, 6 সেমি ব্যাস বিশিষ্ট একটা পাইপ লাগানো হয়েছে। সেই পাইপ থেকে কী হচ্ছে, জল বেরিয়েছে 1 মিনিটে কত দৈর্ঘ্য হচ্ছে, 225 মিটার। এখানে বলেছে কি 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জল বেরিয়ে যায়, 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে 1 মিনিটে যে আয়তনটা বের করবো, জলের আয়তন বের করবো, তার সঙ্গে 36 গুণ করলে যে আয়তনটা পাবো সেই আয়তন হবে কি, এই ট্যাঙ্কের আয়তনের সাথে সমান হবে। ভালো করে ব্যাপারটা দেখেন, আগে আমরা ট্যাঙ্কের আয়তনটা বের করি, ওকে। তাহলে ধরি এখানেও লিখেছি এটা, যে ধরি ট্যাঙ্ক এবং প্রদত্ত লিখে বলি, প্রদত্ত ট্যাঙ্কের উচ্চতা এইচ, ক্যাপিটাল এইচ হলাম 9 মিটার। একটা কাজ করি, যেহেতু সেন্টিমিটার মিটার মিক্স আছে, তাহলে আমি সবটা একই এককে নিয়ে চলে যায়। তাহলে এখানে একটা কাজ করি, যেহেতু উত্তর এখানে সেন্টিমিটার দিয়ে আছে, তাহলে মিটারগুলোকে আমি সেন্টিমিটার কনভার্ট করে দিই। এখানে দেখে নাও, আমি শুধু এইটা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করেও করতে পারতাম, কিন্তু এখানে উত্তরটা দিয়ে সেন্টিমিটার, সেজন্য আমি সেন্টিমিটার সাজিয়ে দিচ্ছি। তাহলে 9 মিটার মানে কত সেন্টিমিটার, তাহলে এটাকে বলতে পারি কি 900 সেন্টিমিটার, ওকে। তাহলে ট্যাঙ্কটির উচ্চতা 900 সেন্টিমিটার। নেক্সট কী দেখে নাও, তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। এবার পাইপটা, যেই পাইপ লাগানো আছে, পাইপের ব্যাস, পাইপটির ব্যাসার্ধ ধরলাম, এখানে ব্যাসার্ধ স্মল আর ধরলাম, সেটা কত 6 সেমি হচ্ছে ব্যাস বলেছে, তা 6/2 = 3 সেমি। তা 3 সেমি হচ্ছে পাইপটার ব্যাস। এবারে 1 মিনিটে উচ্চতা দৈর্ঘ্যটা কত বলতে পারি কি, 1 মিনিটে পাইপটি থেকে নির্গত জলের দৈর্ঘ্য, সেটাকে আমি এখানে ধরবো কি, এখানে একটা কাজ করছি, এটাকে আমি স্মল h1 ধরলাম, এখানে h1 ধরলাম, সেটা কত বলেছে দেখুন 225 মিটার। তাহলে এটাকে সেন্টিমিটার করবো কত দিয়ে, 100 গুণ করে দেওয়ার সঙ্গে, তো 225 × 100 সেমি পেয়ে গেলাম। তাহলে দেখে নাও 1 মিনিটে, ভালো করে বুঝে নাও, 1 মিনিটে কতটুকু জল বেরিয়ে গেছে তার দৈর্ঘ্য আমি h1 পেয়ে গেলাম।
আর এর ব্যাসার্ধও পেয়ে গেলাম, এর ব্যাসার্ধ কত সেটাও পেয়ে গেলাম। তাহলে এর আয়তনটা বের করতে পারবো। ভালো করে একটা বুঝে নাও, একটা পাইপ লাগানো আছে, সেই পাইপটা 1 মিনিটে কতটা জল যাচ্ছে সেটা আমি জেনে গেছি, আর এই পাইপের ব্যাসার্ধটাও পেয়ে গেছি। তাহলে এখান থেকে 1 মিনিটে কতটা জল বেরিয়ে যাচ্ছে সেটা বের করতে পারবো, তার মানে তার আয়তন বের করতে পারবো। তাহলে বলতে পারি কি 1 মিনিটে, তাহলে এখানে আমরা দেখলাম খুব সুন্দর করে ব্যাপারটা খুব সহজ আছে, প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না এটা। তাহলে এখানে বলতে পারি অতএব 1 মিনিটে পাইপটি থেকে নির্গত জলের আয়তন সেটা বলতে পারি কি, ওকে এখানে আমি আয়তনকে V1 ধরছি, V1 ইকুয়াল টু পাই আর স্কোয়ার H1। এটা হচ্ছে 1 মিনিটে। 36 মিনিটে কত হবে, কারণ 36 মিনিটে বলেছে, 36 মিনিটে পাইপটি থেকে নির্গত জলের আয়তন সেটা ক্যাপিটাল ভি ধরছি 36 V1। তার মানে এখানে বলতে পারি তাহলে বা ক্যাপিটাল ভি ইকুয়াল টু 36 পাই আর স্কোয়ার H1। এটাকে 1 নম্বর দিলাম। ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে বুঝে নাও, খুব সহজ আছে ব্যাপারটা। এখানে কোশ্চেনটা কী বলে দেখে নাও, একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের উচ্চতা বলছে 9 মিটার, ব্যাস বলে দেয়নি। সেই ট্যাঙ্কের সঙ্গে একটা পাইপ ফিট করানো যাচ্ছে, সেই পাইপের ব্যাস বলছে 6 সেমি, বলছে 1 মিনিটে ওই পাইপ থেকে 225 মিটার হচ্ছে দূরত্ব পর্যন্ত জল বেরিয়ে যায়। তাহলে 1 মিনিটে কতটা আয়তন কত আয়তনে জল বেরিয়ে গেছে সহজে আমরা নির্ণয় করতে পারবো কী করে, পাই আর স্কোয়ার H ফর্মুলা যেটা। তাহলে যে যত দৈর্ঘ্য জলটা বেরিয়েছে সেইটাই আমার উচ্চতা হবে, মানে এখানে উচ্চতা হিসাব যদি বলি উচ্চতা সেটা হবে। আর ব্যাসার্ধ 6 সেমি ব্যাস বলেছে, ব্যাসার্ধ হচ্ছে তাহলে 3 সেমি হয়ে যাবে। তাহলে এখান থেকে আয়তন বের করতে পারবো। তাহলে 1 মিনিটে যেই জল বেরিয়ে গেছে তার আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার H1। এবার 36 মিনিটে, তাহলে 1 মিনিটে যেগুলো বেরিয়ে গেলো তার 36 মিনিট বের করা খুব সহজ ব্যাপার হয়ে যাবে, 36 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 36 মিনিটে পাইপটি থেকে নির্গত জলের আয়তন হবে কি ভি ইকুয়াল 36 V1, মানে 36 পাই আর স্কোয়ার H1। এবারে বলেছে দেখে নাও এই 36 মিনিটে ট্যাঙ্কের ভিতরে যা জল আছে সমস্ত জল বেরিয়ে যায়, তার ট্যাঙ্কের জলের আয়তন 36 মিনিটে পাইপ থেকে নির্গত জলের আয়তনের সমান হবে। আর ব্যাপারটা আরেকবার বলছি, খুব সহজ ব্যাপার দেখে নাও। বলেছে কি 36 মিনিটে পাইপটি থেকে ট্যাঙ্কের সমস্ত জল বেরিয়ে যাচ্ছে, তার মানে 36 মিনিটে পাইপটি থেকে নির্গত জলের আয়তন ট্যাঙ্কটার টোটাল আয়তনের সঙ্গে সমান হবে। ট্যাঙ্কের টোটাল আয়তন বলতে ট্যাঙ্কে যে জল আছে তার আয়তনের সঙ্গে, তাই দুটোকে ইকুয়াল করলে আমার ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে এখানে বলতে পারি কি এটা 1 নম্বর দিলাম। তাহলে এখানে বলতে পারি আবার ট্যাঙ্কটির আয়তন ভি ইকুয়াল টু ধরলাম কি পাই আর স্কোয়ার H। ওকে, এবার প্রশ্ন অনুসারে কি এইটা আর এটা পরস্পর সমান, তাহলে বলতে পারি কি অতএব প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি কি যে পাই এখানে বলতে পারি কি পাই আর স্কোয়ার H ইকুয়াল টু 36 পাই আর স্কোয়ার H1। সহজ হিসাব, 36 মিনিটে নির্গত জলের আয়তন পাইপটি থেকে পাইপের আয়তন ইকুয়াল হবে টোটাল ট্যাঙ্কটার আয়তন। তাহলে পাই আর স্কোয়ার H ইকুয়াল 36 পাই আর স্কোয়ার H। তাহলে এই পাই কাটবে, তাহলে এখানে আমাকে আর স্কোয়ার বের করতে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 36 ইন্টু স্মল আর এর মান কত দেখুন, স্মল আরটা কত 3 ছিল, 3 তা ইন্টু 3 ইন্টু H1টা কত ছিল দেখুন, H1টা ছিল 225। ওকে, এইটা ছিল H1। তাহলে বলতে পারি কি 225 ইন্টু 100 ডিভাইডেড বাই, এবার দেখো না এখানে নিচে কি আসবে H, ক্যাপিটাল H, তাহলে স্মল H। ওকে, শুধু স্মল Hটা আছে, স্মল H ছিল কত, তো স্মল H ছিল কত দেখুন 9 মিটার, মানে 900 সেন্টিমিটার, তাহলে 900। ওকে, এটা পেয়ে গেলাম। এবার দেখে না কাটাকুটি করো, 0 0 0 0 কাটলো এখানে, নেক্সট কত দেখে নাও 3 3 9 কেটে গেল।
তাহলে এখানে রইল কত দেখো না, r স্কোয়ার ইকুয়াল টু 36, 36 খানি এটা বলতে পারি 6 ইন্টু 6, 6 6 36 ইন্টু এখানে দেখো না 225, তো তাহলে 15 ইন্টু 15 দেখো না, 15 ইন্টু 15, তাহলে 15 ইন্টু 15 গুণ করে দেখো না, 15 15 5 5 25, ওকে 2 1 2, তাহলে 225, তাহলে 15 ইন্টু 15 করলে আমার 225 আসবে। তাহলে এখান যে আর করে শুধু আর বের করলে কত, রুট অফ 6 ইন্টু 6 ইন্টু 15 ইন্টু 15, তারপরে কত আসবে এখানে 6 ইন্টু 15, তাহলে বা আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো না, তাহলে 5 6 30 0 হাতে 3 6 1 6 6 আর 3 9 এত সেন্টিমিটার, ওকে এত সেমি। তাহলে ব্যাসার্ধ কত হলো দেখো না, ব্যাসার্ধ 90 সেমি, তাহলে ব্যাস কত হবে, ডবল হয়ে যাবে। অতএব বলতে পারি কি, যখন এটা বেরিয়ে যাবে তারপর লিখে দেবে অতএব, এখানে লিখবে অতএব ট্যাঙ্কটির ব্যাস ডি ইকুয়াল টু 2r, তা 2 ইন্টু 90 ইকুয়াল টু 180 সেমি। দেখেন কত সহজভাবে হয়ে গেল ব্যাপারটা। টোটাল অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, খুব সহজ অঙ্ক, কনসেপ্টটা আগে মাথায় রাখবে, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। বলে যায় কি, একটা ট্যাঙ্ক আছে যার ব্যাসার্ধ হচ্ছে, তার উচ্চতা হচ্ছে 9 মিটার, ব্যাসটা কত বের করতে বলেছে। কন্ডিশন কি বলেছে, যে এর সঙ্গে একটা পাইপ ফিট করা আছে যার ব্যাসটা 6 সেমি, 1 মিনিটে ওই পাইপ থেকে 225 মিটার বেগে জলটা বেরিয়ে যাচ্ছে। মানে 1 মিনিটে যে জলটা বেরিয়ে তার দৈর্ঘ্য কত হচ্ছে 225 মিটার, তা 225 মিটার জল বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে। কত ব্যাস বিশিষ্ট, 6 সেমি ব্যাস বিশিষ্ট। তাহলে যদি ব্যাসার্ধ তাহলে কত, 3 সেমি, তাহলে 1 মিনিটে কত আয়তন জল বেরিয়ে যাচ্ছে, তাহলে আয়তন বের করবো 3 সেমি, আর 225কে আমি মিটারকে সেন্টিমিটার কনভার্ট করবো, যেটা আসবে ওখান থেকে পাই আর স্কোয়ার এইচ করে দেবো, তাহলে এর আয়তন বের করলাম। এবার বলছে কি, 36 মিনিটে পাইপ থেকে যে জল নির্গত হয়ে যায়, ট্যাঙ্কটা পুরো ট্যাঙ্কে সেই পরিমাণ জলটা চলে যায়, মানে ট্যাঙ্কে যেই পরিমাণ জল থাকে সেই জলটা পাইপ থেকে 36 মিনিটে বেরিয়ে যায়। তাহলে 1 মিনিটে যেই পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে পাইপ থেকে, তাকে যদি 36 দিয়ে গুণ করি, তাহলে 36 মিনিটে যেই পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেই জলটা যে ট্যাঙ্কের জল, তাহলে ট্যাঙ্কের আয়তন ইকুয়াল টু 36 মিনিটের পাইপের আয়তন, 36 মিনিটের পাইপের আয়তন 1 মিনিটের, তা সেটাকে ইকুয়াল করব, ইকুয়াল করলেই আমার মানটা বেরিয়ে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 12 দাগের অঙ্কটা দেখে নাও কি আছে। সমান ঘনত্বে একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি, 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা বা কেজি, ওকে, এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখি। 12 দাগের অঙ্কটা দেখবে 10 দাগের অঙ্ক সেম আছে, একটু পার্থক্য আছে, সেটা আমি করে দিচ্ছি কী আর করতে হবে। তাহলে এটা 12 দাগের অঙ্ক, তাহলে যেটা বের করে সেটা আমরা ধরে নেব। ধরি কাঠের গুঁড়ির ব্যাসার্ধ 8 ডেসিমি এবং উচ্চতা কত বলেছে, উচ্চতা হচ্ছে h ডেসিমি, ওকে, তাহলে এটা ধরলাম। তাহলে এবারে এখানে কি বলেছে, এবার কোশ্চেনটা এখানে বলেছে কি 9.25 কুইন্টাল হচ্ছে টোটাল কাঠের গুঁড়িটার ওজন, আর 1 ঘন ডেসিমি কাঠের ওজন হচ্ছে কত 1.5 কেজি। তাহলে এখানে আমরা আয়তনটা বের করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল সেটা কত হবে 2πrh, ওকে। এইটাতে যদি আর ব্যাসার্ধ হয় আর h উচ্চতা হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি 2πrh। কিন্তু এখানে বলে দিলাম বক্রতলের ক্ষেত্রফলটা বলছে 440 বর্গ ডেসিমি, আর এটা হচ্ছে কত 2πrh বর্গ ডেসিমি, ওকে। তাহলে বলতে পারি অতএব বা প্রশ্নানুসারে, বা এখানে আমি বলে দিই প্রশ্নানুসারে সেটা কি, যে 2πrh ইকুয়াল টু 2πrh ইকুয়াল 440, ওকে, 440 বর্গ ডেসিমি। তাহলে এটা রাখলাম 440, তাহলে এখানে বলতে হবে তাহলে বা πrh ইকুয়াল টু 440/2, তাহলে 2 দিয়ে কাটো 220, তার মানে বা πrh ইকুয়াল টু 220। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম, ঠিক 10 নম্বরের মধ্যে করবো। তাহলে এতটুকু আমরা πrh ইকুয়াল 220 বের করে ফেললাম।
নেক্সট দেখে নাও, আগেটা যে 10 নম্বর অঙ্কটা একটু পার্থক্য শুধু বলেছে কি এখানে কিছু বলে দেয়, উচ্চতাও বলে দেয়নি, আয়তন দৈর্ঘ্যও বলে দেয়নি, বা ব্যাসার্ধও বলে দেয়নি এখানটায়। এখানে শুধু ওজনটা বলে দিচ্ছে। কী বলে দেখে নাও, 1.5 কেজি হচ্ছে কি 1 ঘন ডেসিমি এর ওজন, তাহলে 1 ঘন ডেসিমি হচ্ছে 1.5 কেজি। আর টোটাল কাঠের গুঁড়ির ওজনটা কত বলছে, 9.24 কুইন্টাল। এবার 9.24 কুইন্টাল মানে হচ্ছে কি 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, তাহলে এর সঙ্গে 100 গুণ করতে হবে। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো কি কাঠের গুঁড়িটার আয়তন পেয়ে যাবো। তাহলে এখানে বলতে পারি, এখানে আমি একটু মুছে দিচ্ছি, আমি এটা পাশে লিখে রাখছি যে পেলাম কি পাই আর এইচ ইকুয়াল টু 220, এটা 1 নম্বর সমীকরণ। বলতে পারি কি যে 1.5 কেজি কাঠের গুঁড়ির আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমি। তাহলে 1 কেজি কাঠের গুঁড়ির আয়তন কত, 1/1.5। তাহলে এখানে বলছে 9.24 কুইন্টাল, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তবে কেজি হবে। তাহলে এখানে বলতে 9.24 ইন্টু 100, এত কেজি। ওকে, এত কেজি, তাই এখানে আমি কেজি বলে দিই। ওকে, কেজি। তাহলে কাঠের গুঁড়ির ওজন আয়তন কত হবে, 9.24 ইন্টু 100 ডিভাইড বাই 1.5। তাহলে এটাকে তুমি কাটাকুটি করো, দেখে নাও, 0 তুলে দাও, এখানে দশমিক তুলে দাও, এখানে 100 হয়ে যাবে, এখানে দশমিক তুলে দাও, এখানে 10 হয়ে যাবে। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাবে। এখানে একটা কাজ হবে, 5 দিয়ে 11, 5 দুগুণ 10, 3 5 15। এবার দেখুন এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, কি দেখে নাও, এটা 3 দিয়ে কাটো, 3 3 9। ওকে, 3 3 9, তাহলে 9 হয়ে গেল, 0 3 8 24। তাহলে কত পেলাম আমরা, 308 আর 2 গুণ করো, কত হচ্ছে দেখে নাও। তাহলে 8 2 16, 6 হাতে 1, 2 0 0 1, 3 2 6, 616 ঘন ডেসিমি। এবার 9.24 কুইন্টাল কার ওজন, যে কাঠের গুঁড়িটার আমরা বক্রতলের ক্ষেত্রফল বার করলাম তার আয়তন। তার টোটাল কাঠের গুঁড়িটার আয়তন কত পেলাম, 616 ঘন ডেসিমি। কিন্তু নর্মালি আমরা বলতে পারি কি, যদি কাঠের গুঁড়ির আবার বলতে পারি আবার গুঁড়িটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে আয়তন হবে বলতে পারি কি এটা, যে পাই আর স্কোয়ার এইচ। ওকে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে অতএব বলতে পারি, অতএব পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 616। দেখে না, কারণ এই কাঠের গুঁড়িটি, যেই কাঠের গুঁড়ির আয়তন 616 ঘন ডেসিমি পেলাম, তারই ব্যাসার্ধ আর ডেসিমি এবং উচ্চতা এইচ ডেসিমি ধরলাম। তার মানে পাই আর স্কোয়ার এইচ এটা ইকুয়াল 616 হয়ে যাবে। তার মানে বলতে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 616। এটাই হচ্ছে 10-এর দাগের অঙ্ক। দেখে না, 10-এর দাগে সেম হয়ে গেল। তাহলে এখান থেকে একই পদ্ধতিতে আমরা বের করব। তাহলে বা বলতে পারি পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু 616 এটা। তাহলে এখান থেকে করছি, দেখুন আমি এখানে মুছে দিচ্ছি একটু, দেখুন এবারে সহজ হয়ে গেল ব্যাপারটা। এখানটা শুধু একটাই কাজ ছিল যে আয়তনটা এখানে ডাইরেক্ট, আগে 10-একটা যেমন ডাইরেক্ট আয়তনটা বলে দেওয়া হয়েছিল, এখানে আয়তনটা বলে দেয়নি, ওজনটা বলে দেওয়া হয়েছে। ওজন থেকে আমাকে আয়তনে কনভার্ট করতে হবে, তারপর দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে এখানে পেলাম কি দেখানো, পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু 616। তাহলে বা এটা আলাদা লিখছি, পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু 616। তাহলে বা পাই আর এইচ এর মান কত পেলাম, 220। তাহলে 220 ইন্টু আর ইকুয়াল টু 616। ব্যাকেটে লিখে রাখবে 1 নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই, এটা হয়ে গেল। তা নেক্সট বলতে পারি কি, তাহলে বা আর ইকুয়াল টু 616/220। ওকে, তাহলে এখানে পেয়ে গেলাম আর ইকুয়াল টু 616/220। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা ব্যাসটা বের করে ফেলি। তাহলে এখানে বলতে পারি অতএব গুঁড়িটির ব্যাস ডি ইকুয়াল টু, ধরলাম কি 2r ইকুয়াল টু 616
इंटू 2 डिवाइड बाई 2 2 0 তাহলে 2 দিয়ে কাটো তাহলে এটা 1 1 0 তাহলে 110 হচ্ছে দেখে নাও। তাহলে এটা দেখে নাও 11 দিয়ে কাটছে কি দেখে নাও 11 একে 11 0 হয়ে গেল। এখানে কাটে নাও 5 11 55 তাহলে 55 5 5 5 6 থেকে তাহলে 5 পাচ্ছি এখানে 6 পাচ্ছি দেখে নাও ভালো করে দেখে নাও 616 একে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 5 11 55 5 থেকে কয় দেয় 11 6 আর 6 6 11 66 তাহলে এটা কত হচ্ছে 56 ওকে 56 তাহলে এখানে পাচ্ছে কত d ইকুয়াল টু 56/10 তার হচ্ছে 5.6 এত কি ডেসিমি। তাহলে আমরা এখানে ডাইরেক্ট তার ব্যাসটা পেয়ে গেলাম। এর ব্যাসার্ধ কি এখানে উচ্চতা কি করে নির্ণয় করবো দেখো ব্যাস এখানে যে আর এর মান ছিল সেই আর এর মানটা ওখানে বসিয়ে দেবো দেখো তাহলে এখানে উচ্চতা পেয়ে যাবো খুব সহজেই। তাহলে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই ক্যালকুলেশনটা একটু কমে গেল দেখো ডাইরেক্ট হয়ে গেল। এখানে যে ক্যালকুলেট করে আবার 2 দিয়ে গুণ করতে হয়েছিল সেটা না করে ডাইরেক্ট আমরা এখান থেকে বসাতে পারি। তাহলে এখানে লিখতে হবে কি 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়া পাই তাহলে কী হবে দেখো না পাই আর এইচ ইকুয়াল টু 220 তাহলে বা পায়ের মান কত যদি এইচ বের করতে এইচ ইকুয়াল টু 220 বাই পাই ওকে পাই আর তাহলে ইকুয়াল টু 220 বাই পাইটা কত হচ্ছে পাই হচ্ছে 22/7 22/7 ইন্টু এখানে দেখানো এখানে আর এর মান কত বলছে দেখানো 616 বাই কত দিয়েছে দেখানো এখানে 220 তাহলে 220 তাহলে এটাকে যদি আমি তুলে দিই উপরের দিকে তাহলে ইকুয়াল টু আমি একটু নিচে দিয়ে করছি যাতে স্পষ্ট বোঝা যায় তাহলে 220 ইন্টু এই 220টা উপরে উঠবে 220 ইন্টু 7টা উপরে উঠবে 7 নিচে দেখানো কত হচ্ছে 22 ইন্টু 616 তাহলে প্রথম 22 দিয়ে কাটো 22 একে 22 1 0 এটা হলো। নেক্সট দেখে নাও এটা 11 দিয়ে কাটবে দেখে নাও তাহলে 11 দুগুণে 22 0 হলো এটা তাহলে হচ্ছে 5 6 56 তাহলে 7 8 56 7 দিয়ে কাটো 7 8 56 8 হলো এটা। এবার নেক্সট দেখে নাও 4 দিয়ে কাটো 4 দুগুণে 8 ওকে 4 দুগুণে 8 4 5 20 5 এবার 2 দিয়ে কাটো এটা 5 দুগুণে 10 তাহলে কত পাচ্ছি উপরে 25 তার মানে এইচ ইকুয়াল টু বলতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি তাহলে বা তাহলে এখান থেকে বলতে পারছি তাহলে বা এইচ ইকুয়াল টু 25 ডেসিমি। দেখেন কত সহজে হয়ে গেল। এখানে দেখেন আমি আরেকটু ক্যালকুলেশন স্কিপ করলাম কিভাবে এখানে যেহেতু আমার আর এর মান বের করতে বলেনি বের করতে বলছে আমাকে ব্যাস বের করতে বলেছে সেই জন্য কি হলো আর ইকুয়াল 616/220 এখানে কাটাকুটি করা যেত আমি করলাম না কারণ নর্মালাইজ যা আছে থাকুক তাহলে এটা তাড়াতাড়ি অঙ্কগুলো ক্যালকুলেশন যত কম করবে ততই ভালো এবং শেষে দিয়ে করার চেষ্টা করবে। তাহলে আর এর মান এটা বলা হচ্ছে তাহলে ডি ইকুয়াল টু ব্যাস কত হচ্ছে 2r তাহলে 2 দিয়ে গুণ করো তাহলে এটা গুণ করলে কাটাকুটিটা আরও সহজ হয়ে গেল সেখান থেকে 56/10 পেলাম তাহলে 5.6 ডেসিমি এটা ব্যাস পেয়ে গেলাম। এবারে কি 1 নম্বর সমীকরণ যদি আর এর মানটা বসিয়ে দিই তাহলে এইচটা খুব সহজে পেয়ে যাও তাহলে আর এর মান এটা দেওয়া আছে এটাকে বসিয়ে দেবো বসিয়ে দেবো কাটাকুটিটা আরও সহজ হয়ে গেল সবাই কাটাকুটি করে পেলাম কি 25 ডেসিমিটার ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে যে অঙ্কগুলো করালাম তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওতে লাইক দেবে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয় হ্যাভ এ নাইস ডে।